সন্ত্রাসী হামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটা সার্ভে হয়েছে বিভিন্নভাবে। সেই সার্ভেটা অর্থাৎ জরিপটা নিয়ে জরিপের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে আজ শেয়ার করতে চাই। আমার নিজের মন্তব্যের চেয়ে সাধারণ মানুষ কি বলে সেটা দেখতে চাই। আচ্ছা, এই দেশ বাঁচাইতে হলে এখন কি করতে হবে? তারে আবার আনতে হবে। কারে? হাসিনারে। হাসিনারে আবার আনতে হবে? হ্যাঁ, ওটাই আবার দেশ ভালো হবে না, হবে না। আচ্ছা আচ্ছা, এই বৃদ্ধ বললেন যে দেশকে বাঁচাতে হলে বা ভালোভাবে করতে হলে হাসিনাকে আনতে হবে, তাকে ছাড়া হবে না। আমরা অন্যরা কি বলছি সেগুলো একটু শুনি। আপনি চান হ্যাঁ, আমি দেশে আছি, ভালো হয় আমার। ভালো হয়? কিভাবে আপনি দোয়া করেন শেখ হাসিনার জন্য? আল্লাহ তাদের বাসায় রাখুক, ফায়দান করুক, সে দেশে ফিরে আসুক। দেশে ফিরে আসুন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ। একজন বৃদ্ধ মহিলা তিনি বলছেন যে আল্লাহ তাকে বাঁচাই রাখুক, তিনি দেশে ফিরে আসুক। এটা হল তার আবেগ। হাসিনার বাবার কথা মনে আছে। তাই শেখ হাসিনার বাপ কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই সময়ের কথা আপনার মনে আছে? সেই সময়। শেখ হাসিনা কোথায় আছে জানেন? ভারত আছে, ভারত। ভারতে। শেখ হাসিনার দেশে চান আপনি? চাই, দেশে আসুক। আচ্ছা। 2 months ago, ushered you in. আমরা আরো কয়েকটি বিষয় দেখে তারপর আমরা কথা বলতে চাই। আগে কথাগুলো শুনুন, তারপর আমি কিছু বলছি। আওয়ামী লীগ সেমিফাইনাল খুবই কম খেলে, ফাইনালে বিশ্বাসী। আপনি দেখেন ইয়াইয়া খান, ভুট্টু খান, টেক্কা খান, আইয়ুব খান, সবাই খান খান হয়ে দেখতে দেখতে গেছে। একমাত্র বঙ্গবন্ধুর ফাইনাল খেলায় এটার নাম হলো আওয়ামী লীগ। ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার স্যার। আগে কথাগুলো সবার উপর এই বৃদ্ধ বলছেন শেখ হাসিনা যা করছে এটা কেউ করতে পারবে না, ওনার বিশ্বাসের জায়গা থেকে উনি বলছেন। মানুষ মারছে, তুমি কি বলতে চাও? ওটা আন্দোলনে ইউনুস এবং আমেরিকার ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে খেদাইছে এবং আপনার এই জামাতের পক্ষাপিট করে তাকে দেশ থেকে তাড়ানো হয়েছে এবং তারা নির্বাচনে ভাবছিল যে আমরাই ক্ষমতা আসবো, 3 দিন পরে একটা ডিক্লেয়ার দেবো, এরকম একটা ষড়যন্ত্র তারা করছিল, কিন্তু তারা ডট বল হয়েছে, যার কারণ উনি বলতেছেন যে শেখ হাসিনাকে কিভাবে ক্ষমতার থেকে সরানো হয়েছে সেটা তার অভিজ্ঞতা তিনি শেয়ার করছেন। এভাবে শেখ হাসিনা সম্পর্কে বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ, যারা অতি সাধারণ মানুষ, তাদের বিভিন্ন মসজিদে 1000 টাকা দিব, হাত দেয় এই গরিব মানুষের জন্য। আমি আমার মনে থেকে তাকে খুব ভালোবাসি, সেখানে মসজিদে 1000 টাকা দিব। আসলে আমি 1000 টাকা ভালো করে এই রিক্সা চালক বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরে এলে তিনি মসজিদে 1000 টাকা দেবেন। একজন রিক্সা চালকের অনুভূতিটা আপনারা শুনলেন। বর্তমান দেশের পরিস্থিতি কি দেখছেন? আরে দেশে পরিস্থিতি বেটা তো খাইতে পারি না রে বেটা, করতে পারি না। এদের চলে, এভাবে চলবে। আমার প্রতিবন্ধী গাড়ি দেখেন, আমি চলতে পারি না অসহায়। এক প্রতিবন্ধী গাড়ি থানায় ডুবে, এক পুলিশের বিবেক আছে, বিবেক আছে। এই প্রতিবন্ধী গাড়ি থানায় ডুবে, 1 টাকা পড়ে নেই, 600 টাকা দিতে হবে। এর বাবা কামি করছে, এর ভাবিরে খারাপ। আমার পড়ে টাকা নাই, আমি দেবো কি? এই মোল্লা পুলিশ, আমি বলি ভাই আমি অসুস্থ। তিনি বলছেন তিনি একজন প্রতিবন্ধী, তার গাড়ি থানায় আটকে নিয়ে তার কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। তো এই প্রতিবন্ধী মানুষটার আত্মচিৎকারটা আপনারা শুনলেন। আগে হাসিনা থাকতে ভালো হতো, আমার মনে কয় হাসিনার জায়গায় দিল্লি জায়গা পায় ধরি আমি। আগে গ্যাস আসলে 1400 টাকা, অনেক গ্যাস 2200 টাকা, আমরা ভাত পাই না। একজন সিএনজি চালক তিনি বলছেন যে মনে হচ্ছে যেন দিল্লিতে গিয়ে শেখ হাসিনাকে পায়ে ধরে বাংলাদেশে ফেরত আনি। বস্ত্র ভাতা দিছে, ভাতা দিছে, ঘর বাড়ি নেই, ঘর বাড়িও দিছে, আবার টাকাও সাহায্য করছে। হাসি নেই ভালো আমাদের বস্ত্র ভাতা দিছে, ভাতা দিছে, ঘর বাড়ি নেই, ঘর বাড়িও দিছে, আবার টাকাও সাহায্য করছে। হাসি নেই ভালো। সাধারণ মানুষের অনুভূতির কিছু অংশ আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর একটা অনুভূতি শুনি। এই বৃদ্ধ বলছেন যে আমরা নৌকা, আওয়ামী লীগের উপর যে কোনো দল আছে? এরকম শত শত অতি সাধারণ একেবারে নিম্ন পর্যায়ের খেটে খাওয়া বিপন্ন হওয়া মানুষদের মতামতের কিছু অংশ আপনারা শোনালাম। এই নির্যাসয় শেখ হাসিনার কোনো বিকল্প নাই এবং সাধারণ মানুষের আস্থা শেখ হাসিনা, একমাত্র শেখ হাসিনাতেই আস্থা। সেই শেখ হাসিনাই বিপন্ন বিপর্যস্ত বাংলাদেশকে ঘুরে দাঁড়াবার রাজনীতির
রোল মডেল, উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন। আমাদের ঋতগৌরব পুনরুদ্ধার করতে গেলে আবার শেখ হাসিনাকেই প্রয়োজন। যারা শেখ হাসিনার বিরোধিতা করতেন তারাও উপলব্ধি করেছেন শেখ হাসিনার কোনো বিকল্প নাই। ইতিহাসের পাঠ নিয়ে কোন ইতিহাস? শেখ হাসিনা সরকারের পতনের ইতিহাস। যে ইতিহাস বছরের পর বছর, দশকের পর দশক, শত শত বছর আলাপ হতেই থাকবে। যেভাবে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের আলাপ আজও চলমান, ঠিক তেমনি ভাবে শেখ হাসিনার পতনের আলাপও চলতেই থাকবে। শেখ হাসিনা সরকারের পতন গোয়েন্দা ব্যর্থতা নাকি মহাপরিকল্পনা? ভেতরকার চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে হাজির হয়েছে। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গণ অভ্যুত্থানের মুখে পতন ঘটে দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনার নাটকীয়ভাবে দেশ ছেড়ে আশ্রয় নেন ভারতে। কিন্তু কিভাবে সম্ভব হলো এটি? কঠোর গোয়েন্দা ও নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও কেন টের পেলেন না শেখ হাসিনা? এই মুহূর্তের ভিডিওতে আমরা ডেইলি টাইমস অফ বাংলাদেশে প্রকাশিত একটি অত্যন্ত সংবেদনশীল এবং বিস্ফোরক প্রতিবেদনের সূত্র ধরে আলোচনা করব। আমরা আলাপ করব কিভাবে গোয়েন্দা সংস্থার চরম ব্যর্থতা, অভ্যন্তরীণ সমন্বয়হীনতা এবং শীর্ষ কর্মকর্তাদের রহস্যময় ভূমিকা এই সরকারের পতনকে ত্বরান্বিত করেছিল। এমনকি এই ঘটনাকে তুলনা করা হচ্ছে 1975 সালের 15 আগস্টের ট্র্যাজেডির সাথেও। টাইমস অফ বাংলাদেশের প্রতিবেদনে একাধিক নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তার বরাতে বলা হয়েছে 2024 সালের জুলাই মাসে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হয় তখন এর দাবি ছিল শুধুই সরকারি চাকরিতে কোটা সংস্কার। কিন্তু জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে যখন রংপুরে পুলিশ কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শিক্ষার্থী আবু সাইদ নিহত হন এবং ঢাকার রাজপথেও রক্ত ঝরে, তখন পরিস্থিতি দ্রুত পাল্টাতে থাকে। এরপর পরিস্থিতি আরো বিষাক্ত হয়ে ওঠে যখন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে প্রবেশ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর নির্মম হামলা চালায়। পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোর মাঠ পর্যায়ের কর্মকর্তারা তখনই বুঝতে পেরেছিলেন এই আন্দোলন আর সাধারণ সংস্কারের গণ্ডিতে নেই। এটি একটি গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছে যা সরাসরি সরকারের অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে। কিন্তু ট্র্যাজেডি হলো গোয়েন্দা সংস্থাগুলো সরকারের পতনের বহু আগে থেকেই এই ইঙ্গিত পেয়েছিল, কিন্তু এই চরম সত্যটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছাতে দেওয়া হয়নি। এক কর্মকর্তা জানিয়েছেন, গোয়েন্দা প্রধানরা উল্টো শেখ হাসিনাকে ভুল বুঝিয়ে বলতেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, আপনার চিন্তার কোনো কারণ নেই। নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই এই পরিস্থিতিকে 1975 সালের 15 আগস্টের সাথে তুলনা করছেন, যখন বাংলাদেশের স্থপতি তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। তখনও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আগাম তথ্য ছিল, কিন্তু তারা দেশের নেতৃত্বকে সতর্ক করতে ব্যর্থ হয়েছিল। 2024 সালেও যেন হুবহু একই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। এবার আসা যাক সবচেয়ে চাঞ্চল্যকর অধ্যায়ে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 18 জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাথে সাক্ষাৎ করেন। হাবিব অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করেন যে আন্দোলন তীব্র গতিতে ছড়াচ্ছে এবং এটি গণ অভ্যুত্থানের রূপ নিতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন দেশি ও বিদেশি কিছু চক্র এই পরিস্থিতিকে ব্যবহার করে সরকারকে উৎখাত করতে চাইছে। হাবিব অনুরোধ করেছিলেন এই বার্তা যেন সরাসরি শেখ হাসিনার কান পর্যন্ত পৌঁছানো হয়, কিন্তু আইজিপি আব্দুল্লাহ আল মামুন তাকে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে না পাঠিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলতে বলেন। ডিএমপি কমিশনার হাবিব যখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে দেখা করেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী তার এই উদ্বেগ উড়িয়ে দেন। এমনকি তিনি হাবিবকে উপহাস করে বলেন, কমিশনার সাহেব বোধহয় একটু বেশি ভয় পেয়ে গেছেন। এরপর কমিশনার হাবিব যখন পুলিশ সদর দপ্তরে ফিরে আসেন, তিনি জানতে পারেন যে আইজিপি মামুন ইতিমধ্যে শেখ হাসিনার সাথে কথা বলেছেন এবং তাকে আশ্বস্ত করেছেন যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। হাবিব যখন আইজিপির কাছে জানতে চাইলেন কেন আসল সত্যটা জানানো হলো না, তখন
আইজিপি মামুন এক অদ্ভুত উত্তর দেন। উত্তরে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীর জন্য অনেক কিছু করেছেন, তাই তিনি তাকে কোনো নেতিবাচক বা খারাপ খবর দিতে চান না। একবার চিন্তা করুন, দেশের সুপ্রিম কমান্ডারকে অন্ধকারে রাখা হচ্ছিল। এই বৈঠকের সময় সেখানে স্পেশাল ব্রাঞ্চ বা এসবি প্রধান মনিরুল ইসলাম এবং ডিবি প্রধান হারুনুর রশিদও উপস্থিত ছিলেন। সবচেয়ে বড় রহস্য তৈরি হয়েছে সরকার পতনের পর। সাবেক আইজিপি মামুন পরবর্তীতে তার নিজের, শেখ হাসিনা এবং সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হয়ে যান। যেখানে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড হয়, সেখানে মামুন পান লঘু শাস্তি। ইতিমধ্যে মামুনের 2 বছরের সাজা হয়ে গেছে। আগামী কয়েকদিনের মধ্যে, 2-2.5 বছরের মধ্যে মামুন মুক্ত জীবন যাপন করবেন। এত বড় ঘটনার পরেও একদিকে শেখ হাসিনা কিংবা সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড আর মামুনের লঘু শাস্তি। সাবেক আইজিপি আশরাফুল হুদা এই বিষয়ে টাইমস অফ বাংলাদেশকে বলেছেন, একজন আইজিপি পদমর্যাদার কর্মকর্তার এইভাবে রাজসাক্ষী হওয়া একটি বড় রহস্য এবং এটি বিচার ব্যবস্থার জন্য অত্যন্ত খারাপ নজির। জুলাইয়ের শেষ দিকে কারফিউ জারি করা হয় এবং বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়। 19 জুলাই থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। তৎকালীন ডিজিএফআই প্রধানকে শেখ হাসিনার নিরাপত্তার মূল দায়িত্বে রাখা হয় এবং তিনি ঢাকা ডিটাচমেন্ট কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মিজানুর রহমানকে দায়িত্ব দেন। কিন্তু এর মধ্যে সেনাবাহিনী এবং পুলিশের নিরাপত্তা পরিকল্পনার মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দেয়। 3 অগাস্ট 2024 সেনা সদরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে একটি গুরুত্বপূর্ণ দরবার বা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সেনাবাহিনীর একাধিক কর্মকর্তা শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে অ্যাকশন নিতে অস্বীকৃতি জানান এবং তীব্র আপত্তি তোলেন। জবাবে সেনাপ্রধান পরিষ্কার জানিয়ে দেন, সশস্ত্র বাহিনী এই সমাজেরই অংশ, একে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না। তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং সেনাবাহিনীর সাংবিধানিক দায়িত্ব পালনের উপর জোর দেন। অথচ ডিজিএফআই এবং এনএসআই এর তৎকালীন প্রধানরা এই সেনাবাহিনীর ভেতরে যে ক্ষোভ বা ফাটল তৈরি হচ্ছিল, সেই তথ্য শেখ হাসিনাকে দিতে ব্যর্থ হন। এনএসআই মূল্যায়ন করতে পারেনি যে এই আন্দোলন একটি সফল গণ অভ্যুত্থানে রূপ নেবে। এখানে আরো একটি ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যায়। ডিজিএফআই এর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আবেদিন, যিনি অবসরের পর যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন, তিনি হঠাৎ জুলাই মাসে ঢাকায় আসেন। অভিযোগ রয়েছে তিনি ঢাকায় এসে বেশ কয়েকজন কর্মকর্তার সাথে গোপনে বৈঠক করেন, যা সরকারের বিরুদ্ধে কাজ করেছিল এবং শেখ হাসিনার পতনের পরপরই তিনি অতি দ্রুত আবারও যুক্তরাষ্ট্রে ফিরে যান। অর্থাৎ তিনি বিশেষ এজেন্ডা বা অ্যাসাইনমেন্ট নিয়ে ঢাকায় হাজির হয়েছিলেন। এমনকি তৎকালীন ডিজিএফআই প্রধানের সাথে একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের গোপন সংশ্লিষ্টতার অভিযোগও উঠেছে, যারা সরকার পতনের আন্দোলনে সক্রিয় ছিল। টাইমস অফ বাংলাদেশের প্রতিবেদনে উঠে এসেছে শেষ মুহূর্তের রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কথাও। আওয়ামী লীগ পরিকল্পনা করেছিল 4 অগাস্ট দেশ জুড়ে বিশাল এক পাল্টা সমাবেশ করার, কিন্তু একটি গোয়েন্দা সংস্থার সুপারিশে সেই কর্মসূচি বাতিল করা হয়। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের ফলে মাঠ পর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সরাসরি সংঘর্ষ আরো তীব্র হয়, প্রাণহানি লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে এবং রাজনৈতিক সংকট এমন এক পর্যায়ে পৌঁছায় যেখান থেকে আর ফেরার পথ ছিল না। যদিও স্পেশাল ব্রাঞ্চ বা এসবি জুলাই মাস জুড়েই তাদের নিয়মিত রিপোর্টে গণ আন্দোলনের সতর্কবার্তা দিচ্ছিল, কিন্তু তাদের রিপোর্টেও সুনির্দিষ্টভাবে বলা হয়নি যে এই আন্দোলনের জেরে খোদ সরকারি পড়ে যেতে পারে। সাবেক আইজিপি নুরুল হুদা এই প্রসঙ্গে বলেছেন, বিশ্বজুড়ে যখনই কোনো সরকারের পতন হয় তখন গোয়েন্দা ব্যর্থতা খতিয়ে দেখতে একটি তদন্ত করা হয়। এক্ষেত্রেও হয়তো সংস্থাগুলো পরিস্থিতির গভীরতা বুঝতে পুরোপুরি ব্যর্থ হয়েছিল। শেষ পর্যন্ত 5 অগাস্ট লাখ লাখ মানুষের ঢাকা অভিমুখে লং মার্চের মুখে শেখ হাসিনাকে মাত্র 45 মিনিটের নোটিসে বাংলাদেশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে উড়াল দিতে হয়, আর এর মাধ্যমে অবসান ঘটে একটি দীর্ঘমেয়াদী সরকারের।
ডেইলি টাইমস অফ বাংলাদেশের এই প্রতিবেদনটি বিশ্লেষণ করলে বোঝা যায় যে ক্ষমতা যখন এক কেন্দ্রিক হয়ে যায় তখন চারপাশের চাটুকার এবং শীর্ষ কর্মকর্তারা আসল সত্যকে আড়াল করতে শুরু করে। শেখ হাসিনার ক্ষেত্রেও তাই হয়েছিল। গোয়েন্দা সংস্থাগুলো পেশাদারিত্ব ভুলে রাজনৈতিক স্বার্থ এবং নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিল, যার চরম মূল্য দিতে হয়েছে সরকার প্রধানকে। এবং সত্যিকার অর্থে আজকে 2 বছর পরে সে যদি মূল্যায়ন করতে হয় বাংলাদেশকে এবং বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের জনগণ বাংলাদেশ আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে যে বাংলাদেশ কোথায় পৌঁছে গেছে। একটি অগ্রগামী বাংলাদেশ এখন হয়ে গেছে পশ্চাৎগামী। এর শেষ কোথায় আমরা এই মুহূর্তের বাংলাদেশে বসে কিংবা বিশ্ব ব্যবস্থায় বসে কল্পনাও করতে পারছি না যে অমুক মাসে বা অমুক বছরে এটি শেষ হবে। তবে শেষ একদিন হবে, অনাচারের শেষ অবশ্যই হবে। আমরা সেই প্রত্যাশা নিয়েই এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি।